রফিক, চল ফিরে যাই রে ভাই। আজ আমাবস্যার রাত। এই রাতের বেলা শ্মশান ঘাটের ওই রাস্তা দিয়ে যাওয়া ঠিক হচ্ছে না। বাতাসটা দেখ, কেমন জানি ঠান্ডা ঠান্ডা লাগতেছে। শফিক, তুই একটা আস্ত ডরপোক। আরে কিসের অমাবস্যার কিসের ভূত? বিজ্ঞান কত দূর আগাই গেছে, আর তুই এখন ওই বুইরাদের রূপকথা নিয়ে পইরা আছিস। এই ভরা জৈবনে ভূতের ভয় পাইলে চলে? তুই বুঝতেছিস না রফিক? করিম চাচা নিচে দেখছে ওই ঘাটে কি যেন ভাসে। শুধু শুধু তোর আর গ্রামের মানুষ সন্ধ্যার পর ওই রক্তমুখী ঘাটের দিকে পা বাড়ায় না। আরে, করিম চাচা তো বুড়ো মানুষ, চোখে ছানি পড়ছে। রাতে হয়তো কোনো মরা কলা গাছ ভাসতে দেখছে, আর সেটারে ভূত বানাই দিছে। চল তো আমার সাথে, আজ চল, তোর ভয়ের গোষ্ঠী উদ্ধার করে ছাড়ব। রফিক আর শফিক নদীর ঘাটের কাছাকাছি চলে এসেছে। নদীর পানির ছলৎ ছলৎ শব্দ এখন আরো পরিষ্কার শোনা যাচ্ছে। হঠাৎ একটা কাল বৈশাখী ঝড়ের মতো ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। শফিকের হাতের টর্চ লাইটটা কাঁপতে শুরু করলো। রফিক দেখ, বাতাসটা কেমন যেন পচা গন্ধ ছড়াইতেছে, ঠিক যেন মরা পচা গন্ধ। আমার খুব খারাপ লাগতেছে রে ভাই। আমি আর এক পাও সামনে যাবো না। দূর, নদীতে হয়তো কোনো মরা কুকুর বিড়াল ভেসে আসছে, তাই গন্ধ। তুই যদি এতই ডরাস, তাইলে এখানে দাঁড়া, আমি একাই ঘাটে যাবো। আর ঘাটের বাঁধানো সিঁড়ি একটা ছবি তুললে আনমু। কাল সকালে পুরো গ্রামের সামনে তোর আর করিম চাচার ভয়ের বেলুন ফুটা করে দেবেন। ঠিক আছে, তুই যা। আমি এই বড় বটগাছটার নিচে দাঁড়াইলাম, কিন্তু কিছু হইলে একটা চিৎকার দিস। তুই নিজেরে সামলা, আমি আসতাছি। রফিক একা একা টস হাতে ঘাটের সিঁড়ির দিকে এগিয়ে যাচ্ছে। কুয়াশার কালো মেঘের কারণে চারপাশটা প্রায় অন্ধকার। নদীর পানি কুচকুচে কালো দেখাচ্ছে। রফিক ঘাটের প্রথম সিঁড়িতে পা রাখলো। একটা অদ্ভুত নিঃশ্বাস চারপাশটা গ্রাস করে নিল। এমনকি চিচি পোকার ডাকটাও হঠাৎ করে বন্ধ হয়ে গেল। চারপাশটা এত চুপচাপ হয়ে গেল কেন? বাতাসটাও তো বন্ধ হয়ে গেল। আর এই পচা গন্ধটা এত রাতে বাড়ছে কেন? রফিক টর্চের আলোটা নদীর পানির উপর ফেললো। পানি একদম স্থির, যেন কোনো তেল ভাসছে। সে ঘাটের মাঝখানে সিঁড়িতে গিয়ে বসলো। কই, কই ভূত? করিম চাচার ঘাটে আসা লাশ কই? সব ভুয়া, মানুষের মনের ভুল ছাড়া আর কিছুই না। ঠিক তখনই নদীর মাছ থেকে একটা বুদবুদ ওঠার শব্দ হলো। পানির ভিতরে এমন বুদবুদ উঠছে কেন? কোনো বড় মাছ না, না না, এত রাতে তো এই গন্ধটা, উফ, যেন অনেক দূরে পুরনো পচা গলার গন্ধ। শফিক একা দাঁড়িয়ে আছে। সে ভয়ে নিজের দুই হাত দিয়ে নিজের শরীর জড়িয়ে ধরে কাঁপছে, আর তার চোখ দুটো রাস্তার ঘাটের দিকে রয়েছে। হঠাৎ তার কানের খুব কাছে যেন কেউ ফিস ফিস করে দীর্ঘশ্বাস ছাড়ল। কে? কে রে? রফিক, তুই নাকি? পিছনে কেউ নেই, শুধু বট গাছের ঝুড়িগুলো বাতাসে দুলছে। শফিক তার পকেট থেকে ফোন বের করার চেষ্টা করে, কিন্তু ভয়ে হাত কাঁপায়। ফোনটা মাটিতে পড়ে যায়। ও আল্লাহ, আমারে রক্ষা করো। আয়াতুল কুরসিটা যেন কি ছিল? ভয়ে তো সব ভুলে যাইতাছি। রফিকটা যে কেন গেল ওইখানে? ওরে আল্লাহ, ওটা কিসের শব্দ? পানির নিচ থেকে একটা সাদা রঙের বস্তু ভেসে ওঠে। সাদা কাফনের কাপড়। লাশটি উপর হয়ে পানির উপর ভাসছে। তার লম্বা কালো চুলগুলো পানির উপর শ্যাওলার মতো জড়িয়ে আছে। লাশ? আসলেই তো একটা লাশ। করিম চাচার কথাই কি ঠিক? না না, এটা কোনো মানুষের মার্ডার করা বডি হইতে পারে। পুলিশে ফোন দেয়া দরকার। পানির উপর থাকা লাশটি কোনো মানুষের সাহায্য ছাড়াই অলৌকিকভাবে ধীরে ধীরে কোমর থেকে সোজা হয়ে পানির উপর খাড়া হতে শুরু করলো। এটা এটা কিভাবে সম্ভব? লাশ সোজা হয়ে দাঁড়ায় কেমনে? ওরে খোদা, এ আমি কি দেখতেছি? লাশটি পুরোপুরি সোজা হয়ে দাঁড়ায়। তার কোনো পা নেই। সে পানির স্তর থেকে প্রায় শূন্যে।
2 ফুট উপরে ভাসছে। তার পরনে সাদা কাফনের কাপড়, টপটপে কালো রঙের রক্ত পাড় ঝরছে। লাশটি আস্তে আস্তে যান্ত্রিকভাবে রফিকের মুখের দিকে তাকায়। কতদিন পর জ্যান্ত মানুষের গন্ধ পাইলাম। বড় তাজা রক্ত তোর, বড় মিষ্টি তোর চান। কি রফিক চিৎকার করতে যায়, কিন্তু তার কণ্ঠনালী অপাস হয়ে গেছে। মুখ হা হয়ে আছে, কিন্তু কোনো আওয়াজ বের হচ্ছে না। সে ভয়ে পিছাতে গিয়ে সিঁড়িতে আছাড় খেয়ে পড়ে যায়। আজ আমার বর্ষার রাত, আজ কেউ তোরে বাজাইতে পারবো না রফিক। চল আমার সাথে চল, পানির নিচে চল, যেখানে সূর্যের আলো নেই, শুধুই অন্ধকার। আল্লাহ, আল্লাহ আমারে বাঁচাও, আমি ভুল করছি। শফিক, শফিক, শফিক বাঁচা আমারে। তোর অনেক অহংকার ছিল না রে? আজ তোর সব অহংকার আমি চিবাইয়া চিবাইয়া খামু। চল পানির নিচে সেই অন্ধকার কইনে ঘরে চল, তোরে আজ আমি সেই কুইন ঘরে নিয়ে যাবো। লাশের লম্বা কালো নখগুলো রফিকের গলার চামড়া ছুঁয়ে ফেলে। রফিকের গলা কেটে ফোঁটা ফোঁটা রক্ত বের হতে শুরু করে। রফিক চোখ বন্ধ করে মৃত্যুর প্রহর গুনতে থাকে। শফিক এতক্ষণ ভয়ে কাঁপছিল, কিন্তু হঠাৎ তার কানে রফিকের একটা চাপা গোঙানির শব্দ এসে পৌঁছায়। বাতাসটা যেন রফিকের কান্নার শব্দ বয়ে নিয়ে এসেছে। শফিক থমকে দাঁড়ায়, তার চোখ দিয়ে ভয়ের পানি পড়ছে, কিন্তু বন্ধুর জন্য বুকটা ফেটে যাচ্ছে। না, রফিক বিপদে পড়েছে। ও যতই নাস্তিকতা করুক, ও আমার ভাই। আমি ওর এইভাবে একা ফেলে যাইতে পারি না। আল্লাহ আমারে শক্তি দাও। লাশটি যখন রফিকের গলা পুরো চেপে ধরে তাকে শূন্য তুলে ফেলছে, ঠিক তখনই শফিক ঘাটে এসে পৌঁছায়। টর্চের আলোয় এক অলৌকিক বিভৎস দৃশ্য দেখে শফিক ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে যায়। রফিকের পা দুটো বাতাসের উপর ছটফট করছে। এই শয়তান স্যার, আমার বন্ধুরা ছাড় বলতেছি। রফিক কোনো কিছু না ভেবেই হাতের বাঁশের লাঠিটা নিয়ে লাশের পিঠ লক্ষ্য করে সজোরে আঘাত করে। লাশটা ধীরে ধীরে শফিকের দিকে তাকায়, আর লাশটা শফিকের দিকে তাকিয়ে শফিককে উদ্দেশ্য করে বলে, আর একটা শিকার, আজ তোদের দুইটাকেই আমি এই নদীতে চুবাইয়া চুবাইয়া মারবো। লাশটি রফিককে মাটিতে আছাড় দিয়ে ফেলে শফিকের দিকে তীব্র গতিতে এগিয়ে যায়। শফিক ভয়ে ভয়ে পিছনে হাঁটতে গিয়ে একটা পাথরে হোঁচট খেয়ে পড়ে যায়। লাশটি শফিকের উপর ঝাঁপিয়ে পড়তে যাবে, ঠিক তখনই রফিক মাটিতে পড়া টর্চ লাইটটা হাতে নেয়। তার গলার নখের গভীর রক্ত ধরছে। সে সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে, শফিক পালা, ও মানুষ না, ও মারা যাবে না, তুই পালা। রফিক টর্চ লাইটটা সজোরে লাশের মুখের উপর ছুঁড়ে মারে। টর্চটা লাশের মুখে লাগতেই এক মুহূর্তের জন্য লাশটা থমকে যায়, ব্যথায় চিৎকার করে ওঠে। সেই সুযোগে শফিক হামাগুড়ি দিয়ে রফিকের কাছে চলে আসে এবং রফিকের হাত টেনে ধরে তোলার চেষ্টা করে। রফিক ওঠ, আমাদের ভাগতে হবে। এই ঘাটের রাস্তা দিয়া লাভ নাই, ও আমাদের ধরে ফেলবে। গ্রামের দিকে দৌড় দে। দুই বন্ধু কোনো কিছু চিন্তা না করে গ্রামের ভেতরের বাজারের রাস্তার দিকে দৌড়াতে শুরু করে, কিন্তু তাদের পিছনে পানির উপর দিয়ে আসতে থাকে সেই সাদা কাফন পরা লাশ। আর কত দূর পালাবি তোরা? এই মাটির নিচে, এই নদীর জলে তোদের কবর লেখা হয়ে গেছে রে। রফিক একটু জোরে লাগা ভাই, আর একটুখানি গেলেই আমাদের গ্রামের ঘর বাড়ি পাওয়া যাবে। আল্লাহ আমাদের বাঁচাও, আমাদের শক্তি দাও। শফিক, আমারে ফেললা তুই চলে যা, ও আমারে নিয়ে যাবে, আমারে ছেড়ে দে তুই। হঠাৎ একটা বিশাল বাতাসের ঝাপটায় শফিক আর রফিক দুজনেই ছিটকে মাটিতে আছাড় খেয়ে পড়ে যায়। তাদের টর্চ লাইটটাও ভেঙে পুরোপুরি অন্ধকার হয়ে যায় চারপাশ। লাশটি ঠিক তাদের সামনে এসে মাটি থেকে শূন্যে ভেসে দাঁড়ায়, আর তার লম্বা পচা হাত দুটো বাড়িয়ে দেয় দুই বন্ধুর দিকে। লাশটি যখন দুই বন্ধুর উপর ঝাঁপিয়ে পড়তে যাবে, ঠিক তখনই দূর থেকে একটা জোরালো হ্যাজাক লাইটের
আলো এসে পড়ে লাশের মুখের উপরে। একই সাথে শোনা যায় লাঠি ঠোকার শব্দ এবং একটি গম্ভীর কণ্ঠস্বরের চিৎকার। তার এই অপশক্তি, তোর সীমানা ওই নদী পর্যন্তই। জ্যান্ত মানুষের ওপর তোর কোনো অধিকার নাই। দূর হয়ে এখান থেকে, দূর হয়ে যা। করিম চাচা পকেট থেকে এক মুঠো পড়া সরিষা ও লবণের মতো কিছু একটা বের করে লাশের দিকে ছুঁড়ে মারেন। সেগুলো লাশের গায়ে লাগা মাত্র ছ্যাত করে আগুন জ্বলে ওঠার মতো শব্দ হয়। লাশটির যন্ত্রণা এক বিভৎ চিৎকার দেয়। আর বুড়ো, তুই তুই আবার আমার শিকারে বাধা দি। এর বদলা আমি নেব। নদী থেকে আমি আবার আসবো, তখন আবার বদলা নেব।